Hello everyone, this is Arabul Rahman. You are watching TWS Academy. General Awareness and GK এর নতুন পর্ব। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর 16 নম্বর ক্লাস, এর আগে 15টি ক্লাস করেছি। আই হোপ তোমরা যদি ক্লাসটি প্রথম থেকে যারা দেখছো অবশ্যই অনেকে উপকৃত হচ্ছ। আজকেও ব্যতিক্রম নয়, প্রশ্ন উত্তর থাকছে, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, পরীক্ষা আসার মতো প্রশ্ন উত্তর এবং তার সঙ্গে এমসিকিউ ভিত্তিক বিভিন্ন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু প্র্যাকটিস করব। প্রথম প্রশ্নে আমরা আসবো, তার আগে বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে ভুলবে না। প্রথম প্রশ্ন, রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? রকেট যে কার্যনীতির উপর কাজ করে থাকে সেটা তার কোন সংরক্ষণ কার্যনীতির উপর ভিত্তি করে? সঠিক উত্তরটা করো। বল, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ এবং নান। সঠিক উত্তর হবে প্রথম প্রশ্নের রৈখিক ভরবেগের উপরে কার্য করে থাকে রকেটের কার্যনীতি। টিকটিকি হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ আছে কতগুলি? টিকটিকি হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ আছে? চলো, বিভিন্ন প্রাণীর আমরা যদি হৃৎপিণ্ড দেখি সেখানে কিন্তু বিভিন্ন প্রকোষ্ঠ দেখতে পাই। যেমন আমরা যদি মাছ জাতীয় প্রাণী দেখি, মাছের ক্ষেত্রে কিন্তু দুই প্রকোষ্ঠযুক্ত, মাছ জলজ প্রাণী, এদের ক্ষেত্রে দুই প্রকোষ্ঠযুক্ত হার্ট দেখতে পাই আমরা। এছাড়া তিন প্রকোষ্ঠযুক্ত থাকে কাদের? সরীসৃপ ও উভচর প্রাণী দের থাকে তিন প্রকোষ্ঠযুক্ত। সো টিকটিকি কি? টিকটিকি একটা সরীসৃপের মধ্যে পড়ে, তাই তো? সো এখানে এটা তিন প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আমরা দেখতে পাবো। এছাড়া এখানে দেখো, এখানে উভচর ও কুমিরদের মধ্যে একটা প্রাণী বাদে সকলেরই তিন প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে, সেটা হচ্ছে কুমিরের কিন্তু চারটে প্রকোষ্ঠ হয়। কুমিরের চার প্রকোষ্ঠ। এটা একটু মনে রাখতে হবে। আর চার প্রকোষ্ঠযুক্ত সাধারণত হয়ে থাকে দুটি অলিন্দ আর দুটি নিলয় থাকে সাধারণত। মানুষ, ঘোড়া, গরু, যত উন্নত প্রাণী থাকে তাদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, রাউলাট কমিশনের অপর নাম কি? রাউলাট কমিশন ভেরি ইম্পর্টেন্ট। রাউলাট কমিশনটা কি ছিল? দেখো, স্যার সিডনি রাউলাটের নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। রাউলাট কমিশন এর প্রধান কাজ ছিল আমাদের ভারতে বিপ্লবী কর্মকাণ্ডকে দমন করা। সাধারণত এই আইনের মাধ্যমে বা রাউলাট কমিশন এর মাধ্যমে আমাদের ভারতে যে বিপ্লবী কর্মকাণ্ড হচ্ছিল সেগুলোকে ন্যস্ত করার জন্য এটা গঠন হয়। এর প্রধান ছিলেন স্যার সিডনি রাউলাট। এই রাউলাট কমিশনটা গঠন হয়েছিল কবে? মনে রাখবে, রাউলাট কমিশন 1919 সালে ভারতে আসে এবং এই রাউলাট কমিশনের অপর আরেকটা নাম হচ্ছে সিডিশন কমিশন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত বাঙালি লেখক। কেমন লেখক তার নামটা আমরা যদি দেখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলা ভাষায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো প্রথম বাংলায় জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যেটা দ্বিতীয় জ্ঞানপীঠ ছিল 1966-এ তিনি পেয়েছিলেন। তার লেখা বিখ্যাত উপন্যাস গণদেবতা বলে একটা উপন্যাস ছিল, তার বিখ্যাত লেখা উপন্যাস। এছাড়া তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরো যদি উপন্যাস দেখি আমরা এখানে, ভেরি ইম্পর্টেন্ট, আরোগ্য নিকেতন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস এবং গণদেবতাও মনে রাখবে। আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টি প্রদীপ, ইছামতির তীরে, তারপরে হচ্ছে তোমার যদি বলা হয় পথের পাঁচালী, এই সমস্ত লেখককে, এই সমস্ত লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত তার উপন্যাস। আচ্ছা, দিবারাত্রির কাব্য মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। নেক্সট পরের প্রশ্নতে আসি আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বলো দেখি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদে কে ছিলেন? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
মার্গারেট থ্যাচার, উইনস্টন চার্চিল, রোনাল্ড রিগান এবং ক্লিমেন্ট এটলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল? দেখো, ওয়ার্ল্ড ওয়ার টু এটা কবে হয়েছিল? ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল 1939-এর সূচনা, এবং এখান থেকে 1945 সালের মধ্যে পৃথিবীর সব থেকে আজ পর্যন্ত সংঘটিত হওয়া বিধ্বংসী যুদ্ধ ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল। চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন এই সময়ে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? আচ্ছা, গতকাল প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি আমাদের পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সমাজসেবা, রাজনীতি, মঞ্চাভিনয় এবং সঙ্গীত শিল্প। কোন ক্ষেত্রে তিনি যুক্ত ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি 2001 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তো অবভিয়াসলি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তি। অপশন বি সঠিক উত্তর। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। কবে প্রয়াত হয়েছেন এটাও একটু মনে রাখবে, 8ই আগস্ট 2024 সালে তিনি প্রয়াত হয়েছেন। স্যার সৈয়দ আহমেদ কোন মুসলিম আন্দোলন শুরু করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ ইনি একজন মুসলিম আন্দোলনকারী ছিলেন। এখানে দেখো কিছু আন্দোলন আছে, সুফি, খিলাফত, ওয়াহাবি, আলিগড়, এ সমস্তই কিন্তু মুসলিম আন্দোলন ছিল এক একটি। স্যার সৈয়দ আহমেদকে আমরা চিনি কি? আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হিসাবে চিনি। তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তো সৈয়দ আহমেদ তিনি মুসলিম ধর্মে সংস্কারের জন্য একটা আন্দোলন শুরু করেছিলেন, যেটা হচ্ছে আলিগড় মুভমেন্ট নামে পরিচিত। এটা শুরু হয়েছিল কবে? 1875 সালে আলিগড় মুভমেন্ট শুরু হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, এটা কবে হয়েছিল? 1875-এ। জিএসটি ও অন্য, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা জিএসটি ও পণ্য পরিষেবা কর প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? জিএসটি এটা একটা পরোক্ষ কর, আমরা জানি। এটা চালু হয়েছিল কবে? এটাও একটু বলবে তোমরা। এটা 101তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতে চালু হয়, এবং এটা ভারতের যদি আমরা সাল বলি তাহলে হবে 1 জুলাই 2017 সালে জিএসটিটা লাগু হয়েছিল আমাদের ভারতে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। সো এই ভিটামিনের রাসায়নিক নাম কি? রেটিনাল, ক্যালসিফেরল, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো বিভিন্ন ভিটামিনের বিভিন্ন রাসায়নিক নাম থাকে, যেমন রেটিনাল, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল। ক্যালসিফেরল, ভিটামিন ডি। টোকোফেরল, ভিটামিন ই। এবং অ্যাসকর্বিক অ্যাসিড যেটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। আরো একটা অ্যাসিড আছে, আরো একটা ভিটামিন আছে যেটার নাম হচ্ছে তোমার ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি বলতো? ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন। ফাইলোকুইনোন বা ভিটামিন কে একই ব্যাপার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সোনার আকরিক? সোনা সব থেকে নমনীয় ধাতু যেটা, সেটার নাম হচ্ছে কি? সোনা। সব থেকে নরম ধাতু হচ্ছে সোনা। এই সোনার আকরিক কি? অ্যাসবেস্ট, ক্যালাফেরাইট, অ্যাজুরাইট এবং কিসেরাইট। এই রাইট অ্যান্সারটা করো দেখি। অ্যাসবেস্ট কিসের আকরিক? এটা হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। ক্যালসিয়ামের বিভিন্ন আকরিক আছে, যেমন অ্যাসবেস্ট। জিপসাম ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়ামের একটা আকরিক। ক্যালসিয়ামের আকরিক এটা। এছাড়া ক্যালাফেরাইট হচ্ছে সোনার আকরিক। অপশন বি ক্যালাফেরাইট। অ্যাজুরাইট কিসের বলে ফেলো? অ্যাজুরাইট হচ্ছে তামার। অ্যাজুরাইট, কিউপ্রাইট, তারপরে হচ্ছে তোমার কপার গ্লান্স, কপার পাইরাইটস, এসব হচ্ছে তামার আকরিক। কিসেরাইট হচ্ছে মনে রাখবে টিন। টিনের আকরিক হচ্ছে কি? কিসেরাইট। টিনের আকরিক কি? কিসেরাইট।
সরি কিসে নয়, ক্যাসিটেরাইড। পরেরটা, আজকের হোমওয়ার্ক, হিভ ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়? সকলে এটা সঠিক উত্তর করে যাবে। হিভ, HIV ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়? আশা করবো সকলে এটা সঠিক উত্তর করবে। পরের প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আড়াই দিন কা ঝোপড়া এটা কোথায় অবস্থিত? উত্তরটা কি হবে? আড়াই দিন কা ঝোপড়া অবস্থিত আজমের। আজমেরের কোথায়? আজমেরটা কোথায়? এটা হচ্ছে রাজস্থানে। রাজস্থানের আজমেরে অবস্থিত আড়াই দিন কা ঝোপড়া। আচ্ছা, আড়াই দিন কা ঝোপড়া এটা সম্পর্কে একটু মনে রাখো। কথিত আছে মোহাম্মদ ঘোরি, তার দাস যিনি ছিলেন, আমরা জানি ঘোরির দাস কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। সেই কুতুবুদ্দিন আইবককে নির্দেশ দিয়েছিলেন যে একটা মসজিদ নির্মাণ করার জন্য, এবং এই কুতুবুদ্দিন আইবক তিনি আজমির অঞ্চলে আড়াই দিন কা ঝোপড়া আড়াই দিনের মধ্যে নির্মাণ করেছিলেন বলে কথিত আছে। এই কারণে এটাকে আড়াই দিন কা ঝোপড়া বলা হয়ে থাকে। এটার নির্মাতা তাহলে কে ছিল যদি বলা হয়? নির্মাতা ডিয়ার স্টুডেন্টস কে ছিল? এটা নির্মাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা আইবক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অষ্টক সূত্রের প্রবক্তাকে? অষ্টক সূত্রের প্রবক্তাকে? আচ্ছা, অষ্টক সূত্রটা কি একটু তোমাদের বলে রাখি। অষ্টক সূত্রটা হচ্ছে কোনো কোনো মৌলকে যদি তুমি পারমাণবিক পারমাণবিক ওজন অনুসারে সাজাও, মানে পারমাণবিক ওজন অনুসারে যদি মৌলগুলোকে পরপর ক্রম অনুযায়ী সাজানো হয়, তাহলে তাহলে আমরা দেখব এক নম্বর মৌলের সাথে অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল। অর্থাৎ এক নম্বর মৌলের যে ভৌত রাসায়নিক ধর্ম থাকবে সেটা 1 2 3 4 এরকম করতে করতে 8 নম্বর যে মৌল থাকবে সেখানে গিয়ে কিন্তু এটার পুনরাবৃত্তি ঘটবে। আবার 8 থেকে 16 গিয়ে পুনরাবৃত্তি ঘটবে। সো এরকম ভাবে কিন্তু এটার পুনরাবৃত্তি ঘটতে থাকবে 8 নম্বর মৌলের সাথে। তারপরে 2 নম্বর যে থাকবে, 2 নম্বর মৌলের সাথে 9 নম্বর মৌলের মিল থাকবে। 3 নম্বর মৌলের সাথে 10 নম্বর মৌলের মিল থাকবে। তো অষ্টক সূত্র এটাকে বলা হয়, মানে প্রতিটা মৌল থেকে তার অষ্টম মৌলটার সঙ্গে ভৌত রাসায়নিক ধর্মের মিল থাকবে, এটাকে অষ্টক সূত্র হিসাবে ধরা হয়। অষ্টক সূত্রের প্রবক্তা হচ্ছে নিউল্যান্ডস, বিজ্ঞানী নিউল্যান্ডস হচ্ছে অষ্টক সূত্রের প্রবক্তা। গাড়োয়ালি নৃত্য কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যের লোকনৃত্য? গাড়োয়ালি নৃত্য হচ্ছে উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য। আচ্ছা, গাড়োয়ালি এটা শুধু লোকনৃত্য নয়, গাড়োয়ালিটা হচ্ছে লোকসঙ্গীত। এখানে গাড়োয়ালি একটা ভাষা বিশেষ, এই গাড়োয়ালি ভাষাতে লোকসঙ্গীত গাওয়া হয়ে থাকে। সো গাড়োয়ালিটা উত্তরাখণ্ডের একটা অঞ্চলের নৃত্য। কলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সম্প্রতি কলা, ব্যানানা প্রডিউসিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি, একটা রাজ্য খুবই সফলভাবে প্রথম স্থানে উঠে এসেছে, সেই রাজ্যটি কোনটি? ভারতের সবথেকে বৃহত্তম কলা উৎপাদক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্য। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক, পিটক কথার অর্থ কি? ত্রিপিটক কথার অর্থ হচ্ছে কি? ঝুড়ি। ত্রিপিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক। এর ভিতরে 3টে পিটক আছে, সুপ্ত পিটক, সুপ্ত পিটক, বিনয় পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক। এই 3টে পিটককে বলা হয়ে থাকে কি? একত্রে ত্রিপিটক।
ত্রিপিটকটা কোন ভাষায় রচিত? এটা হচ্ছে পালি ভাষায় রচিত। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু যে কোনো সময় এই প্রশ্নটা দিতে পারে। যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষার জন্য। সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা তোমার হচ্ছে ফুড এসআই হতে পারে, সেটা পিএসসির কোনো পরীক্ষা, ডব্লিউবিপির কোনো পরীক্ষা, এসএসসির কোনো পরীক্ষা, ডব্লিউবিসিএস এর পরীক্ষা, সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটা পালি ভাষায় রচিত। ডেয়ার স্টুডেন্টস, চলো আমাদের নতুন ব্যাচ সম্পর্কে একটু বলে রাখি। প্র্যাকটিস ব্যাচ, পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচ আমাদের চলে এসেছে, এবং ডব্লিউবিপি এক্সামের জন্য তোমরা দুর্দান্ত প্র্যাকটিস করতে পারবে এই ব্যাচে। এই ব্যাচে ভর্তি হলে তোমরা অনেক এক্সট্রা ফিচার্স পাবে, যেখানে তোমরা পিডিএফ পাবে, তার সঙ্গে লেটেস্ট প্যাটার্নে প্র্যাকটিস করতে পারবে, এমসিকিউ প্র্যাকটিস এবং সমস্ত কিছু এখানে প্রদান করা হবে তোমাদের সুবিধা মতো। ক্লাস তোমরা যখন খুশি করতে পারো, যদি তোমরা লাইভ মিস করো তাহলে রেকর্ডেড দেখতে পাবে। সো সোম থেকে শনি এখানে ক্লাস করানো হবে। অবভিয়াসলি যারা ক্লাসটি দেখতে চাও, ক্লাসগুলো দেখতে চাও, তারা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করবে। ডাউনলোড করে সেখানে প্রথমে ভর্তি হতে হবে তোমাদের, তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে। সো ভর্তি হতে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো। তাছাড়া আরও অনেক ব্যাচ আছে আমাদের, যাদের একদমই বেসিক ক্লিয়ার নেই তারা বেসিক থেকে পড়তে চাইলে এই সমস্ত ব্যাচগুলো নিতে পারো। ফাউন্ডেশন 3.0 সমস্ত পরীক্ষার জন্য একটা কিন্তু কম্বো ব্যাচ, এটাতে ভর্তি হলে তোমরা সমস্ত পরীক্ষাটাকে কভার করতে পারবে। এছাড়া টেটের ব্যাচ, নতুন ব্যাচ, যারা টেটের প্রিপারেশন নিচ্ছ এই ব্যাচে ভর্তি হতে পারো। সকলে যারা ভর্তি হতে চাও তারা সকলে জানাবে, আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করবে। আর যদি কোনো ভর্তি সংক্রান্ত জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে দেখি। নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চৌম্বক প্রবাহের উপর নির্ভর করে? চৌম্বক প্রবাহের উপর নির্ভর করে কোন যন্ত্রটি? তড়িৎ প্রবাহের চৌম্বক প্রবাহের উপর নির্ভর করে এখানে কোনটি? সেটা হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা। অপশন সি, বৈদ্যুতিক ঘণ্টা। ভারতে প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেন, প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে কে বাজেট পেশ করেছিলেন? আচ্ছা, ভারতে আমরা যদি দেখি, স্বাধীন ভারতে প্রথম যিনি বাজেট পেশ করেছিলেন তিনি হচ্ছেন আর কে শানমুখ চেট্টি। আমাদের ভারতের প্রথম স্বাধীন ভারতের অর্থমন্ত্রী আর কে শানমুখ চেট্টি। কিন্তু এখানে বলা হয়েছে ইনি তো পুরুষ, তো এখানে বলা হচ্ছে মহিলাকে। মহিলা যিনি ছিলেন প্রথম তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রীত্ব পালন করেছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীনই তিনি কিন্তু তোমার হচ্ছে 1969-70 সাল নাগাদ তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, এবং তিনি প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেন। আচ্ছা, এটা গেল ইন্দিরা গান্ধী। এবারে একটা জিনিস বলি, নির্মলা সীতারামন, ইনি হচ্ছেন বর্তমান আমাদের ভারতের অর্থমন্ত্রী। বর্তমান অর্থমন্ত্রী। আচ্ছা, এই নির্মলা সীতারামন তিনি প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি তার পূর্ণ সময় দায়িত্ব পালন করেছেন এবং দুটি বাজেট উত্থাপন করেছেন। কয়েকদিন আগেও তিনি লোকসভায় বাজেট উত্থাপন করেছেন, আমরা দেখলাম। সো নির্মলা সীতারামন তিনি মানে হচ্ছে পূর্ণ সময় ধরে, মানে তার যে ট্রাম হয়ে থাকে পূর্ণ সময়, এই সময় ধরে তিনি অর্থমন্ত্রী থাকা প্রথম মহিলা অর্থমন্ত্রী। সেকেন্ড হচ্ছে তিনি দুইবার নির্বাচিত হওয়া, কিন্তু দুটো লোকসভাতে নির্বাচিত হওয়া অর্থমন্ত্রী হচ্ছেন এই নির্মলা সীতারামন। ওকে, সেটা একটু মনে রাখবে। হু এর বর্তমান সদস্য দেশ কটি? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু। এই হু সম্পর্কে আমাদের অনেক কিছু মনে রাখতে হবে। হু এর সদর দপ্তর কোথায়? ভেরি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠার সাল কত? চলো, হু কবে প্রতিষ্ঠা হয়েছিল? হু 1948 সালে হু প্রতিষ্ঠা হয়। এবং হু এর সদর দপ্তর কোথায়? ভেরি ফেমাস একটা জায়গা, যেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের। ওকে, এবারে দেখো হু এর বর্তমান সদস্য দেশ কতগুলি? পৃথিবীতে বর্তমানে স্বীকৃত আমরা যদি দেখি 195 দেশ আছে পৃথিবীর মধ্যে, যার মধ্যে 194টি দেশ হচ্ছে হু এর বর্তমান সদস্য দেশ। ওকে, নাভেগাঁও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নাভেগাঁও জাতীয় উদ্যানটা কোন রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান?
নভেগাঁও অবস্থিত আছে মহারাষ্ট্র রাজ্যে, মহারাষ্ট্রে। আচ্ছা, যারা ক্লাসটি দেখছো সকলকে অনুরোধ করব যে সকলে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, বন্ধুদের কাছে প্রতিদিন শেয়ার করতে ভুলবে না। আর সকলে একটা করে লাইক করে দাও ক্লাসে, ফটাফট ক্লাসে একটা করে লাইক করো। পরেরটা, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, বিভিন্ন রাজ্যে বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। আমি কিছু ফেমাস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম তোমাদের বলছি, যেমন হচ্ছে রাওয়াদফাটা, দেন হচ্ছে তোমার নারোরা উত্তরপ্রদেশের, আর হচ্ছে তোমার ফেমাসের মধ্যে তারাপুর, ভারতের প্রাচীনতম বা প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর, কালপক্কম, কুদানকুলাম ইত্যাদি। সো এখানে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কোথায়? মনে রাখবে, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত আছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে ভারতের ভারতের বৃহত্তম বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওকে, ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কুদানকুলাম। আচ্ছা, মনে রাখবে এটা রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছিল ভারতে, রাশিয়ার সহায়তায় গড়ে ওঠে। এটা একটু নোট করবে। পরেরটা দেখি, ফারবি কোন রাজবংশের সমসাময়িক ছিলেন? আচ্ছা, ফারবি ইনি হচ্ছেন কিরাতার্জুনিয়ার লেখক। কিরাতার্জুনিয়া একটা মাইথোলজির উপর ভিত্তি করে তৈরি করা বা লেখা একটা তোমার গ্রন্থ ছিল। কিরাতার্জুনিয়া নামক গ্রন্থের লেখক হচ্ছে কে? ফারবি। এই ফারবি কোন রাজবংশের সমসাময়িক ছিলেন? ফারবি ছিলেন কোন রাজবংশের সমসাময়িক? পল্লব রাজবংশের সমসাময়িক ছিলেন ফারবি। আচ্ছা, পল্লব রাজবংশের সমসাময়িক অনেক লেখক বা কবি বা পণ্ডিতরা ছিলেন, যার মধ্যে আরো একজন পণ্ডিতের নাম আমি তোমাদের একটু বলবো, সেটা হচ্ছে ডন্ডিন। ডন্ডিনের নাম তোমরা শুনেছো, 10 কুমার চরিত তিনি লিখেছিলেন। সেই ডন্ডি তিনি কিন্তু ছিলেন এই পল্লব রাজবংশের সমসাময়িক। বিমস্টেক কবে প্রতিষ্ঠা হয়? বিমস্টেক এটা কবে এস্টাবলিশ হয়েছিল? বলো। বিমস্টেকের পুরো কথা কি একটু তোমাদের বলে রাখি। বিমস্টেকের পুরো কথা হচ্ছে বে অফ বেঙ্গল, বে ফর বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হচ্ছে বিমস্টেকের পুরো কথা। বিমস্টেক এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে। এটার মধ্যে আমরা যদি দেখি সদর দপ্তর কোথায়, ভেরি ইম্পর্টেন্ট, এর সদর দপ্তর কোথায়? আরেকটা হচ্ছে সদস্য দেশ কতগুলি। সদস্য দেশগুলো কেন মনে রাখতে হবে আমি বলছি। বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরীয় উপকূলের যে সমস্ত দেশগুলো আছে সেই দেশগুলো একটা মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন একটা। এই অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা হচ্ছে বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ। আচ্ছা, এর ভিতরে সদস্য দেশ কতগুলি? টোটাল 7টি সদস্য দেশ আছে। কতগুলি? 7টি। প্রথমে অবভিয়াসলি ভারত একটা সদস্য দেশ, ভারত, দেন বাংলাদেশ, ভারত বাংলাদেশ, তারপরে হচ্ছে তোমার ভুটান, ভুটান, নেপাল, মায়ানমার, মায়ানমার, এবং আর দেশগুলোর মধ্যে যদি দেখি কয়টি হচ্ছে, 1 2 3 4 5, আর দুটি, তাই না? একটা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, অ্যান্ড আরেকটি হচ্ছে তোমার থাইল্যান্ড। এই থাইল্যান্ডটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে বে অফ বিমস্টেকের সদস্য দেশ নয় কোনটি, বলে ভারতের নাম, থাইল্যান্ডের নাম, এরকম মায়ানমার, এদের নাম দিতে পারে। অনেকেই থাইল্যান্ডটার হয়তো ভারতের সদস্য দেশ নয় বলে এটাতে উত্তর করে দেবে, কিন্তু করলে ভুল হবে। এটা কিন্তু বিমস্টেকের সদস্য একটি দেশ, বিমস্টেকের অন্তর্গত একটি দেশ থাইল্যান্ড। কে রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি?
পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিকে, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। 64 ধারা 64 নং ধারা অনুসারে তিনি রাজ্যসভার সভাপতি হন। নেক্সট, ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়েছিল? ভারতের স্বাধীনতা আইনটা কবে পাশ হয়? ভারতে স্বাধীনতা আইন পাশ হয়েছিল কবে? অনেকে 1947 করবে, ভুল হবে 1947 করলে। এটা 18 জুলাই 1947 পাশ হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টে এটাকে পাশ করা হয় এবং তৎকালীন সময়ে ব্রিটিশ যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন একটু মনে রাখবে। এবং আরো একটা জিনিস মনে রাখবে, ভাইসরয় কে ছিলেন এই সময়ে। ওকে, চলো, এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে ক্লিমেন্ট এটলি, এবং যিনি ভাইসরয় ছিলেন এই সময় তিনি হচ্ছেন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন এবং ক্লিমেন্ট এটলি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। কাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয়? ভারতের বিপ্লববাদের জনক হিসাবে কে পরিচিত? খুবই সহজ প্রশ্ন। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে, আর জননী বলা হয়, ভারতের বিপ্লববাদের জননী বলা হয় ভিকাজি রুস্তম কামা বা মাদাম কামাকে। মাদাম কামাকে বলা হয় তাকে, এনার অপর নাম হচ্ছে কি ভিকাজি রুস্তমজি কামা, তিনি হচ্ছেন ভারতের বিপ্লববাদের জননী। সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? সোডিয়াম বাইকার্বনেট আমরা প্রতিনিয়ত সাধারণত ব্যবহার করে থাকি। সোডিয়াম বাইকার্বনেটের ব্যবহার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয় এটাকে, সোডিয়াম বাইকার্বনেট। খাদ্যদ্রব্য মানে কি এখানে? অবভিয়াসলি বেকিং সোডা, এখানে লবণও ব্যবহার করা হয়, এটা হচ্ছে NaCl লবণ, কিন্তু সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। ইন কাস্টাডি বইটির লেখিকা কে? ইন কাস্টাডি বুকার পুরস্কারের জন্য নমিনি পেয়েছিল এই বইটি, ইন কাস্টাডি। এই বইটির লেখিকা কে? দিব্যা দত্ত, কুবুদ মিশ্র, প্রসূন যোশী এবং অনিতা দেশাই। বলো ডিয়ার স্টুডেন্টস, ইন কাস্টাডি শীর্ষক পুস্তকটির লেখক হচ্ছেন কে? অনিতা দেশাই হচ্ছেন এই পুস্তকটির লেখক। পোড়ামাটির মন্দিরের জন্য কোন স্থান বিখ্যাত? পোড়ামাটির মন্দির, টেরাকোটা শিল্প বলা হয় যেটাকে। পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরটা কোথায়? এটা বাঁকুড়া জেলাতে অবস্থিত। বাঁকুড়া পশ্চিমবঙ্গের একটা জেলা, সেখানে অবস্থিত আছে বিষ্ণুপুর, যেটা পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। আচ্ছা, এটা মনে রাখবে, বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরগুলো এগুলো কিন্তু তোমার ইউনেস্কোর অস্থায়ী তালিকার অন্তর্গত একটা মন্দির, এটা মনে রাখবে, একটা স্থাপত্য অস্থায়ী তালিকার অন্তর্গত আছে। সংবিধানে ভারতীয়দের কি ধরনের নাগরিকত্বের অস্তিত্ব আছে? কি ধরনের নাগরিকত্বের অস্তিত্ব আছে ভারতের? ভারতের নাগরিকত্বের অস্তিত্ব হচ্ছে একক নাগরিকত্ব। কিলোওয়াট ঘন্টা কিসের একক? লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক, শক্তির একক। চলো ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে কি কি ব্যাচ আছে আমাদের আরো একবার তোমাদের বলে দিই। নতুন প্র্যাকটিস ব্যাচের সাথে সাথে আরো এই সমস্ত ব্যাচগুলো আছে, ভর্তি হতে চাইলে অবশ্যই চেক আউট করবে। আর সমস্ত চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফ্রি লাইভ ক্লাস দেখতে পারো তোমরা এখানে। আর ইউর গেটওয়ে টু সাকসেস TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, বা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করে ডাউনলোড করতে পারো। ভালো থাকবে সকলে, এখানে শেষ করছি আজকের ক্লাস। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন পর্বে, ততক্ষণের জন্য টাটা, বাই।